প্রতিবাদ করেছিলেন আব্দুল তার নিজের মতো করে। ককরোচ জনতা পার্টির হয়ে তিনি যে কর্মসূচি নেওয়া হয়েছে ককরোচ জনতা পার্টির, সেই ককরোচ জনতা পার্টি বলেছিল স্কুলে কি সমস্যা, কেন স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সরকারি স্কুলগুলো কেন বন্ধ হয়ে যাচ্ছে তা নিয়ে তারা বিভিন্ন জায়গায় খোঁজ নেবেন এবং সরকারকে বাধ্য করবেন যাতে সরকারি স্কুলগুলো আবার চালু হয়। এ রাজ্যে বাঁকুড়ার একটি স্কুলে গিয়েছিল এই আব্দুল এবং তারপরে রিপোর্ট সংগ্রহ করে এনেছিল শুধুমাত্র এই অভিযোগে তার বাবাকে একদল বাড়িতে ঢুকে পিটিয়ে মেরে ফেললো। এটা হচ্ছে চিত্র। আমি শুনবো আব্দুল কি বলছে, একটু শুনে নি, তারপরে আমি শান্তনুবাবুর কাছে আসবো। আব্দুলের বক্তব্যটা যদি পিসিআরকে আমি বলবো যদি শোনানো যায় অল্প একটু। আব্দুল বলছে মানে মারা যাবার পরে তারপরেও সে আন্দোলনের কথা বলছে। সে বলছে যে লড়াইটা চালিয়ে যেতে হবে। আমার বাবা মারা গেছে কিন্তু আমার বাবা আসলে প্রাণ দিয়েছে এই কারণে যে একটা শিক্ষা ব্যবস্থা, গরিব মানুষের শিক্ষা ব্যবস্থা যাতে ধ্বংস না হয়ে যায় তার সপক্ষে আমার বাবা বরাবর আমাকে সচেষ্ট থাকতে বলেছে, মানুষের পক্ষে দাঁড়াবার কথা বলেছে। ধর্ম নয়, আসলে মানুষের জন্য ঠিকঠাক প্রতিবাদের স্বরটা উচ্চারণ করবার শিক্ষাটা আব্দুল জানাচ্ছে যে তিনি তার বাবার কাছ থেকেই পেয়েছিলেন এবং তারপরে বাবু মারা যাবার পরেও প্রতিবাদ আর প্রতিরোধের রাস্তা থেকে তিনি সরবেন না, পরিষ্কার জানাচ্ছেন। আমি পিসিআরকে বলবো যদি আব্দুলের বক্তব্য একটু শোনানো যায়। मेरा पापा जो है 15 अगस्त को जब देश आजाद हुआ तब वो दुनिया छोड़ के चले गए। तो एक चीज है जो मैं शेयर करना चाहता हूँ। सभी लोग हैं जो मेरे साथ है, मेरे पास है, उसके लिए बहुत बहुत धन्यवाद आप सभी का। एक चीज मेरे पापा हमेशा कहते थे, चाहे खुद पूरी जिंदगी भर दुख बांट लो, दुख ले लो, मगर सामने वाले जो है जो तुम्हारे लिए हैं, जो इंसान है, उनका दिल कभी मत दुखाना। कभी भी उनका दुख, कभी चाहे वो तुम्हारा दुश्मन ही क्यों ना हो, फिर भी उनका दिल मत कभी दुखाना, क्योंकि जो दिल दुखाता है वो इंसान कहने के काबिल नहीं रहता। तो इसी कारण से मुझे याद आया कि अभी सब लोग आ रहे हैं, सब लोग कांटेक्ट कर रहे हैं, तो मैं सभी से माफ़ी मांगता हूँ, उन सभी से जिन लोगों से मैं कनेक्ट नहीं हो पा रहा हूँ। ये मेरे पापा मानते थे कि जितना हो सके अपने जी जान लगा दो, अगर कोई तुम्हारे लिए है, तुम्हारे लिए खड़ा है, तो उसका पूरा रिस्पेक्ट करो। और अभी मेरे पास शब्द नहीं है कहने के लिए फिलहाल। तो आप जितने भी लोग मेरे सपोर्ट में हैं, सभी को बहुत बहुत धन्यवाद आप लोगों का। अगर मैं इस वीडियो के माध्यम से बोलना चाहता हूँ, अगर इस दौरान मेरे पापा ने किसी का दिल दुखाया है, दुखाया नहीं है, अगर दुखाया होगा तो उनको माफ़ कर देना, क्योंकि वो तो अभी नहीं रहे ना, तो उनको माफ़ कर देना सभी लोग, क्योंकि वो मेरे वजह से चले बसे, क्योंकि मैंने स्कूल ठीक किया था। हाँ हाँ আব্দুলের গলা মাঝে মাঝে বুঝে আসছিল। আব্দুল বলছে যে মানুষটাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, শান্তনুবাবু আপনি শুনলেন, আব্দুল বলছে যে মানুষটাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, তারপরেও আব্দুল বলছে যদি আমার বাবা কাউকে কোনো দুঃখ দিয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন, আমার বাবা ভালো চেয়েছিল, হয়তো তার বক্তব্য কোথাও কারোর আঘাত লেগেছে, তেমনটা যদি হয় ক্ষমা করে দেবেন। আমি শত্রুদেরও আপন করে নিতে চাই। ভাবুন এই মানুষগুলোকে দেশের শত্রু বলে চিহ্নিত করতে চাইছেন কেউ কেউ। শান্তবাবু গোটা বিষয়টা যেভাবে সামনে আসছে, যে একটা পোস্টার আমরা দেখেছিলাম না ভোটের আগে বিজেপির পক্ষ থেকে, ভয় নাকি দূর হয়ে যাবে, এবার সুশাসন আসবে, সুশাসনের এই চেহারা। হ্যাঁ আপনি বলুন। ভয়ে আউট ভরসাহীন, তা কেমন ভয় আউট হয়েছে আর কেমন ভরসা এসছে সে তো বোঝাই যাচ্ছে। আমি একটা কথা বলি, পরিস্থিতি কিন্তু এরকম থাকবে না চিরকাল। আমি দুটো সাক্ষাৎ আমি দেখেছি টিভিতে। একটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের এক মহারাজ, একদম রামকৃষ্ণ মিশনের ওই মহারাজ বোধহয় সেক্রেটারি হবেন, বেলুর মঠ থেকে বলছেন যে মাদ্রাসা এবং মুসলমানদের বিরুদ্ধে কোনো কথা বলবেন না, কেউ কোনো কথা বললে শুনবেন না।
উম, আমাদের যেমন মন্দির এবং আশ্রম, তাদেরও তেমনি মসজিদ এবং মাদ্রাসা। এখান থেকে মানুষ তৈরি হয়, এখান থেকে মানুষ তৈরি হয়। কোনো বিভেদমূলক বিদ্বেষমূলক কথা বলবে না, ঠাকুরের তা শিক্ষা নয়। আমাদের এখানে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আসেন, আমরা আতিথেয়তা করি, কিন্তু ভাববেন না যে আমরা তাদের সব বিষয়ের সঙ্গে একমত। মুসলমানরা ছিল বলে আজকে আমি প্রাণে বেঁচে আছি। আমি মৃত্যুর মুখে চলে গিয়েছিলাম, আমার জন্য তারা যা করেছে, রক্ত দিয়েছে, তারা কোনো খরচা আমাদের করতে নেবে। 16 লক্ষ টাকা খরচা হয়েছে আমার জীবনের জন্য। আমি জানি না উনি কোথায় অসুস্থ হয়েছিলেন, হয়তো তখন কোনো নিভৃত প্রান্তরে মিশনের কোনো আশ্রমে ছিলেন। এই একটা শুনলাম। আর একটা শুনলাম, সেটা খুব ইন্টারেস্টিং, উনি চিনলেও চিনতে পারেন, এক ভদ্র মহিলা, আমি পরশুদিন শুনেছি, আবার আজকেও শুনেছি। সে ভদ্রমহিলা, মোটা সোটা চেহারা, তিনি বলছেন যে লেখাপড়া জানে না, কোনো খোঁজ খবর রাখে না, দেশের ধর্মশাস্ত্র কিছু জানে না, যা নয় তাই বলে, বলে শুক্রবারই। এসে হিন্দু মহিলা, কিন্তু মাথায় সিঁদুর পড়া, একদম। কাটা পড়া, বলছে আমিও শুক্রবারই। বলছে রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন যে শুক্রবার দিন সন্তোষী মায়ের পুজো হয়? রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন কাত্যায়নী পূজার দিন হচ্ছে শুক্রবার? কাত্যায়নী হচ্ছে দেবী দুর্গার আরেকটা রূপ। ধর্ম করে, ধর্মটাও জানে না। কোন হিন্দু ধর্মের শিক্ষা নেই, খালি অন্যের বিরুদ্ধে মিথ্যা কথা, মিথ্যা প্রচার। হ্যাঁ, সেটা তো আগের দিন শুনলাম, আজকে আবার সেই ভদ্রমহিলা। কে ভদ্রমহিলা? তারপরে বললো যে উনি কোন কোর্টের আইনজীবী। সে মানে ভীষণ মোটাসোটা মহিলা, মানে পিএইচডি তার। বলে আমার সামনে যেন আসে রাজ্যের মুখ্যমন্ত্রী, হিন্দু ধর্ম কাকে বলে শিক্ষা দিয়ে দেব। আমাদেরকে যা নয় তাই বলা, হিন্দু ধর্ম তোর কাছে শিখবো? বুঝলেন তো? একদম একদম, মানে এই যে মানুষ যে এই কথাগুলো বলছে, তার মানে কি, ভোটে জেতা অন্য জিনিস, ভোটে কিভাবে জিতেছে আমরা সবাই জানি। ইলেকশন কমিশন, হ্যাঁ, আর তারপরে ভোট হয়ে গেল, আর সবাই হয়ে গেল রাজ্যের চিফ সেক্রেটারি আর অ্যাডভাইসার। কেমন নিরপেক্ষ অফিসে জানাচ্ছে, ওটা ছেড়ে দিন। কথাটা হচ্ছে, লোকে কিন্তু ইতিমধ্যেই 3 মাসের মধ্যে কিন্তু বিরক্ত। যে সমস্ত লোকরা লাইন দিয়ে ভোট দিয়েছিল, তাদের পেটে লাথি মেরে দিয়েছে, হকার উচ্ছেদ করে, ছোট দোকানদার উচ্ছেদ করে, সেখানে সব মল বসাবে, বড় বড় মল বসাবে। এই যে জিনিস, এই জিনিস লোকে সহ্য করবে না। আজ ওই উকিল ভদ্রমহিলার বক্তব্য, রামকৃষ্ণ মিশনারি মহারাজের বক্তব্য, ভাববেন নাকি হিন্দু ধর্মের ইজারা নিয়ে বসে আছে। হিন্দু ধর্মের ইজারা কেউ তাদের দেয়নি। আর ওই তো যন্ত্রমন্ত্র স্লোগান দিচ্ছে তো, যখনই মোদি সমস্যায় পড়ে, সঙ্গে সঙ্গে হিন্দু মুসলমান কাঠ খেলতে থাকে। এটা লোকে বুঝতে শুরু করেছে। এই যুব কি হবে সম্প্রদায়, জানি না, শান্তনুবাবু, এই তারপরে যে কি যুব হবে জানি না। আর সম্প্রদায়ের, একটা কথা বলছি, হ্যাঁ, যে এই যে ছেলেটি, এই ছেলেটি প্রকৃত শিক্ষার কথা বললো, এটা ভারতবর্ষের শিক্ষা, অহিংসা। অহিংসা ভারতবর্ষের শিক্ষা। অহিংসায় কিন্তু সম্রাট অশোক, সম্রাট আকবর, তারপর হচ্ছে তার আগে গৌতম বুদ্ধ, যে অহিংসার শিক্ষা, এটি কিন্তু ভারতবর্ষের জিনের মধ্যে আছে। সময় সময় বিপথগামী হয়ে হিংসার আশ্রয় নেয়, ওটা ভারতবর্ষের শিক্ষা নয়। এবং ভারতবর্ষের সেই শিক্ষাটাকেই গান্ধীজি আত্মস্থ করেছিলেন। এবং তিনি যে সংগ্রামের কথা বলেছেন ব্রিটিশের বিরুদ্ধে, সেই সংগ্রাম হচ্ছে একটা অদ্ভুত, পৃথিবীর ইতিহাসে এরকম গণসংগ্রাম কেউ দেখেনি। মার খাবো, তবু পাল্টে মার দেবো না। তো কত বড় সাহস থাকলে এই নীতি নেওয়া যায়? উনি আগস্ট আন্দোলনের পরে তমলুকে এসে বলেছিলেন, অহিংসা মানে কাপুরুষতা নয়, নারীদের সম্ভ্রমহানি হচ্ছে দেখে অহিংসার দোহাই দিয়ে যারা দূরে সরেছিল, তারা অহিংসা শব্দের অর্থ যায় না। নারীর সম্ভ্রম রক্ষার জন্য চরম হিংসার আশ্রয় নিতে হবে। সতীশ, অজয়, সুশীলরা সেই হিংসার আশ্রয় নিয়েছে, তাই তাদের কোনো আমি দোষ দেবো না। গান্ধীজির কাছে অভিযোগ হয়েছিল এরা বিভিন্ন জায়গায় অত্যাচার করেছে। সুশীল দাদা মশাই প্রভাব বইতে লিখেছেন, আর আমাকে নিজে বলেছেন যে আমি 27টা নরহত্যা করেছি। পুলিশের এজেন্ট, পুলিশের লোয়ার লেভেলের অফিসার গুপ্তচর বৃত্তি করত। আপনি গান্ধীবাদী হয়ে তখন তো আমার নারীর সম্ভ্রম রক্ষা করতে হবে। মিলিটারি ঢুকে পড়েছে সাইক্লোনের পরে,
গুপ্তচররা ছড়িয়ে পড়েছে, আমাকে তখন পাল্টা কাউন্টার ভায়োলেন্স নিতে হয়েছে। পরে যখন গান্ধী এলেন তার কাছে সব অভিযোগ করলো মেদিনীপুরের জোরদার জমিদাররা, গান্ধীজি সতীশ সামন্তর কাছে সব শুনলেন যে কত নারী ধর্ষিত হয়েছে আর্মির লোকের দ্বারা। গান্ধী বললেন তারা কোথায়? ওরা প্রত্যেকের বাড়িতে আছে, সমাজকে ওকে ত্যাগ করেনি। ডাক্তার সুশীলা নায়ার আভা গান্ধীকে বললেন এই সমস্ত মহিলাদের সঙ্গে 2 দিন ধরে গ্রামে গ্রামে ঘুরে দেখা করো। সব গ্রামের রাস্তা ছিল না, যেখানে রাস্তা ছিল মহিষাদলে এক ব্যবসায়ীর গাড়ি ছিল, সেই গাড়িতে করে, আর বাকিটা পায়ে হেঁটে ঘুরলো। 3য় দিনে সে গান্ধীর কাছে সুশীলা নায়ার এবং আভা গান্ধী কোনো কথা বলতে পারিনি, অঝরে কেঁদেছে মহিলাদের কাছে শুনে। সেদিন বিকেলবেলা গান্ধীজি শেষ মহিষাদলে সভা করবেন, তারপর তিনি কাঁথি চলে যাবেন। 50,000 লোকের সমাবেশে গান্ধীজি বলেন, ইফ আই উড হ্যাভ বিন অ্যাট তমলুক, আমি যদি তমলুকে থাকতাম তাহলে সতীশ, অজয়, সুশীলা যে রাস্তা গ্রহণ করছে আমিও সেই রাস্তা গ্রহণ করতাম। নারীর সম্ভ্রমানি হচ্ছে দেখে অহিংসার দোহাই দিয়ে যারা হাত গুটিয়ে বসে থাকে তারা অহিংসা শব্দের অর্থ জানে না। অহিংসা মানে কাপুরুষতা নয়। সারা ভারতবর্ষে টিভির কাগজে বেরোলো গান্ধী সাপোর্টস ভায়োলেন্স এগেনস্ট দ্য টিরানিক্যাল অপারেশন। তা সুশীলদারের সামনে বসে আমি এই কাহিনী শুনেছি, কারণ অমলেশ ত্রিপাঠী প্রখ্যাত ঐতিহাসিক, তিনি নমস্য ব্যক্তি, তিনি তার বইতে লিখেছিলেন এই গ্রন্থ লেখককে আটকে রেখে সুশীলদারা তার বাবার কাছ থেকে 25,000 টাকা আদায় করেছিল। বর্তমান গ্রন্থ লেখকের পিতা সর্বশান্ত সেই টাকা দিতে বাধ্য হয়েছিলেন। ওর বাবা ঋষিকেশ ত্রিপাঠী ছিলেন সুতাহাটের জমিদার, তিনি ব্রিটিশকে কোঅপারেশন করেছিলেন। সেই জন্য অমলেশকে আটকে ছিল। ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, বাড়ি ফিরছিল, সন্ধ্যাবেলা ওকে ধরে নিয়ে চলে যায় সুশীলদারা মশাইরা। ঋষিকেশবাবু কেঁদে বললেন, কাঁথির এসডিও, তিনি বললেন আর চুপচাপ থাকুন, আমি আপনার ছেলেকে উদ্ধার করে দেবো। 6 মাসে উদ্ধার করতে পারিনি। আর কোথায় আটকে রাখলেন? বললো আমাদের জেলে। আর আপনাদের জেল কোথায়? বললো আমাদের স্বাধীন তাম্রলিপ্ত জাতীয় সরকার, আমাদের ভ্রাম্যমান জেল ছিল, কোনো গ্রামে একদিনের বেশি রাখিনি। তারপর খুব কান্নাকাটি করতে ওর ছেলেটাকে ছেড়ে দিলেন, বলে হ্যাঁ ছেড়ে দিলাম, দিয়ে বড়টাকে ধরলাম। বড়টা তবলিগ কোর্টে ওকালতি করতো, সে বাড়ি ফিরছিল, তাকে ধরলাম। তখন ওই ঋষিকেশ ত্রিপাঠী কমপ্লিটলি ব্রোক ডাউন। তা টাকা দিয়ে আমি কি করব? আমরা তো ওই মহিলাদের পুনর্বাসন দিতে বাড়ি ঘরদোর করে দিয়েছি। এই সাংঘাতিক কাহিনী, অহিংসা, কিন্তু গান্ধী একদম সময় বিশেষে কি করতে হয়। কথাটা হচ্ছে এই যে ছেলেটি বলেছে এ কিন্তু দৃঢ় অহিংস, কিন্তু সময়ে এরাই যখন ভায়োলেন্ট হয়ে উঠবে তখন কি হতে পারে সে ধারণাও করতে পারছে না, সেটা ধারণা করতে পারছে না। সারা ভারতবর্ষ বিদ্রোহ করলে কোথায় যাবে? ব্রিটিশ সাম্রাজ্যবাদও কিছু করতে পারেনি। আর একটা কথা বলি, ব্রিটিশের শোষণ মানে কি ডেঞ্জারাস। একটা ক্যাথারিন মেও বলে এক মহিলা ছিলেন, আমেরিকান, সে ভারতবর্ষ নিয়ে বই লিখেছিল মাদার ইন্ডিয়া, চরম নোংরা বই, কুৎসিত। সেই বইটার বিরুদ্ধে তখন ওই 1930 সালে কংগ্রেস ওই বইটা বয়কটের ডাক দিয়েছিল। তা বইটা সাধারণ লোক কিনতে পারতো, অনেক দাম ছিল। ওই বইটার ডামি বানিয়ে আগুনে পোড়াতো। এমন সময় বইটা লিখেছেন কেস ফর ইন্ডিয়া বলে বইটা লিখেছিলেন তিনি, লেখকের নাম ভুলে যাচ্ছি। ফিলোসফির হিস্ট্রি লিখছেন সারা পৃথিবীর। ভারতবর্ষে ছিলেন, ভারতবর্ষে প্রাচীন দেশ, প্রাচীন দর্শন, কিন্তু এসে ব্রিটিশ শাসন থেকে ব্রিটিশ শাসন সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু করলেন। তিনি দেখলেন ভয়াবহ, তিনি একটা বই লিখলেন কেস ফর ইন্ডিয়া। তাতে তিনি একটা কনজারভেটিভ হিসাব দিয়েছিলেন 1757 সালে পলাশির যুদ্ধে জয়লাভ করার পর থেকে নেক্সট 100 বছরে ব্রিটিশ শাসনের কারণে 3.5 কোটি লোক মারা গিয়েছিল। দুর্ভিক্ষ, অনাহার, ব্রিটিশের অত্যাচার, বিভিন্ন জায়গায় কৃষক বিদ্রোহ দমন করা, 3.5 কোটি লোক মারা গিয়েছিল। ব্রিটিশ শাসন এক মর্মন্তুদ অভিশাপ ভারতবর্ষের কাছে। এক মুঘল আমল থেকে কি জায়গায় এসছে ভারতবর্ষ। তখন গান্ধীজি বললেন, আপনি একটা উইলি ডুরান্ট, এই নামে মনে পড়েছে, উইলি ডুরান্ট এবং তার স্ত্রী দুজন। গান্ধীজি বললেন, আপনাকে ধন্যবাদ, আপনি একটা অসাধারণ কাজ করেছেন, যে ব্রিটিশ শাসন কি মর্মন্তুদ এবং মর্মান্তিক ভারতবর্ষের পক্ষে, সেটা আপনি প্রমাণ করে দিয়েছেন। গান্ধী সম্পর্কে তো বলে, গান্ধীজি এবার গোড়া থেকে ব্রিটিশ শাসনের কুফল কি সেটা ভারতবর্ষের লোকের চোখে আঙুল দিয়ে। ওই জন্য নেতাজি বলেছিলেন, মহাত্মার সাথে যাই মতভেদ তার, উনি আজ থেকে 20 বছর আগে যদি ভারতবর্ষে এসে ভারতবর্ষের লোককে সচেতন না করতেন, তাহলে আজও আমরা হতাশার গভীর অন্ধকারে নিমজ্জিত থাকতাম।
আজাদ হিন্দ বেতার থেকে নেতাজির বক্তৃতা, যাতে তিনি গান্ধীজিকে ফাদার অফ দ্য নেশন বলে উল্লেখ করলেন। এখন যারা গান্ধীকে শারীরিকভাবে হত্যা করেছিল, গান্ধীকে একদম। শারীরিকভাবে হত্যা করেছিল, কিন্তু গান্ধীবাদকে মুছে ফেলতে পারেনি। গান্ধী যতদিন যাবেন তত প্রাসঙ্গিক হবেন। বেশ, আমি এইটা একেবারে এই শেষে মূর্খরা চলে বুঝতে পারছে না। একদম, এই আমি একেবারে মূর্খরা শেষে বুঝতে চলে পারছে না। আমি শেষ করছি, আমি উনার অনেক সময় নিয়ে নিলাম। না না, আমি কিছু মনে আনিসুর করবেন রহমান, না? না আনিসুর রহমানের কাছে আসি। আনিসুর বাবু, আনিসুর ভাই বলুন, বলুন। একদম শেষে এই যে আব্দুলের বক্তব্য শুনে কি মনে হয়? একটা লড়াই, একেবারে পরিষ্কার শান্তনুবাবু বললেন যে এই ছেলেটি অহিংসার কথা বলছে, কিন্তু একই সাথে দৃঢ়তার সাথে একটা প্রতিরোধের বার্তাও দিচ্ছে, প্রতিবাদের বার্তা। একটি 25-26 বছরের ছেলে, একদম তার মধ্যেই কিন্তু প্রতিবাদ এবং প্রতিরোধ এবং একই সঙ্গে সমাজ গঠনের স্বপ্ন তার দু চোখে। সে গত 19, একেবারে আমরা তার বাড়ি ঘর দেখেই বুঝতে পারছি কোন পরিবার থেকে উঠে আসছে, কি গরিব, কি সাধারণ নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসে একটি ছেলে। সে কিন্তু দিল্লিতে যে আন্দোলন চলছে সেখানে সেই আহ্বানে সাড়া দিয়ে সে নিজের প্রচেষ্টায় পয়সা জোগাড় করে 19শে জুলাই চলে সেখানে যন্তর মন্তরে হাজির হয়েছিল। সেখানে গিয়ে পুলিশের কাঁদানে গ্যাস এবং লাঠির আঘাতে সে এতটাই গুরুতর আহত হয়েছিল, তাকে বেশ কিছুদিন দিল্লির হাসপাতালে ভর্তি থাকতে হয়। সেখান থেকে 27শে জুলাই সে বাড়ি ফেরে। 27শে জুলাই সে সেখানে তার যে অভিজ্ঞতার কথা, তার বিভিন্ন ছবি বা ভিডিও যখন তার ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার চেষ্টা করে, তখন থেকেই কিন্তু বিজেপির বিভিন্ন সাইজের নেতারা তাকে হুমকি দেওয়ার, তাকে মেরে ফেলার পর্যন্ত হুমকি দিচ্ছিল। এবং সেই ভয়ে সে বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়া ব্যবহার করাও বন্ধ করে দিয়েছিল, সেই বিজেপির নেতাদের ভয়ে, আতঙ্কে। তারপরে নতুন কর্মসূচি ঘোষণা করে তার কেন্দ্রীয় নেতৃত্ব সিজেপি, কংগ্রেস জনতা পার্টি, যে স্কুলের অবস্থা। সে প্রথমেই তার বাড়ির পাশে তার নিজের যে প্রাইমারি স্কুল, সেই যে করিসুন্ডা পশ্চিম পাড়া প্রাথমিক বিদ্যালয়, সেখানে তার প্রধান শিক্ষক কাশীনাথ দের কাছে গিয়ে বলেছিলেন স্কুলের বিভিন্ন পরিকাঠামো বা অসুবিধার বিষয়গুলো পয়েন্ট আউট করার চেষ্টা করেছিলেন, আলোচনা করতে চেয়েছিলেন। করে ফিরে আসার পরে সেই কাশীনাথ দে কোথায় কিভাবে সমস্ত রিপোর্টিং করলেন, কাদেরকে জানালেন, এবং সেই 12 তারিখে গেছিলেন, 13 তারিখে তার পরিবারের তার উপরে আক্রমণ নেমে আসে। তার বাবা তাকে রক্ষা করতে যায়, তারপর তার বাবাকে পেটানো হয়, তারপরে তার বাবা মারা যায় পরের দিনই। কিন্তু খুব আশ্চর্যজনক ভাবে পুলিশের পক্ষ থেকে প্রাথমিক প্রতিক্রিয়া যে উচ্চ রক্তচাপের কারণে তার মৃত্যু হয়েছে। কি ভয়ঙ্কর খেলা! কিন্তু যাই হোক, কংগ্রেস জনতা পার্টির একদম শীর্ষ নেতৃত্ব। টাঙ্কা থেকে তারা এসে হাজির হয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন বামপন্থী সংগঠন তারাও তার পাশে গিয়ে দাঁড়িয়েছে। এবং আমি মনে করি এবং বিশ্বাস করি আজকের এই যে শেখ আব্দুল হাফিজ, হ্যাঁ, আজকের যে লড়াই, যে সংগ্রামের একজন অংশীদার, আজকের ভারত পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ যুবক কিন্তু তার মতো করে স্বপ্ন দেখছে, তার মতো করে ভাবতে শিখছে, তার মতো প্রতিবাদে এবং প্রতিরোধে তারা আগামী দিনে সামিল হবে। এবং এই যে শক্তি, যারা আজকের শিক্ষা, স্বাস্থ্য, আজকে খাদ্য, বস্ত্র, বাসস্থান নিয়ে পলিটিক্স না করে তারা হিন্দু মুসলিম মন্দির মসজিদের পলিটিক্স করে মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ এবং বিষ ছড়াচ্ছে, যারা মেরুকরণের মাধ্যমে ক্ষমতা দখল এবং ক্ষমতায় টিকে থাকার যারা রসদ পাওয়ার চেষ্টা করছে, তাদের কিন্তু দিন শেষ হয়ে আসছে। এইভাবে চলতে পারে না। দেমাগি নকশাল আর শুক্রবারই বলে যারা কিছু মানুষকে দেখে দিতে চাইছে, কিছু মানুষকে কালিমা লিপ্ত করতে চাইছে, কিছু মানুষকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে চাইছে, আসলে সাধারণ মানুষের সমর্থন সে তাদের প্রতি আছে এবং থাকবে। শুধু দরকার চোখে চোখ রেখে এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে কথা বলা, তাহলেই দেখবেন এরা ভাগবে এবং একদম আমরা হয় শোধরাবে নয় সরবে, এর অন্য কোনো গত্যান্তর নেই। একদম, মানে আমরা অন্তত এই অনুষ্ঠান শেষ করার আগে যে ঘটনাটা ঘটেছে তার জন্য রাজ্যের প্রশাসনকে ধিক্কার জানাতে পারি। ধিক আপনাদের, এই রকম ভাবে একজনকে খুন করা যায়, বাড়িতে ঢুকে কাউকে মারা যায়, তার জন্য ধিক্কার রাজ্য প্রশাসনকে, রাজ্যের পুলিশ মন্ত্রীকেও। ছি! আর সেই মাস্টারমশাই যিনি প্রধান শিক্ষক, মানুষ গড়ার কারিগর যারা, তারা যদি আজ এই রকম ভূমিকায় নেমে আসে, তাহলে সত্যি খুব দুর্ভাগ্যের, খুব দুর্ভাগ্যের। আমরা সমস্ত ধর্ম নির্বিশেষে এই ধরনের মাস্টারমশাইদের উদ্দেশ্য বোধহয় একটাই শব্দ উচ্চারণ করতে পারি, ছি!